আসসালামু আলাইকুম। আজ 22 ফেব্রুয়ারি 2025 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি এস জে রতন। শুরুতেই সংবাদ শিরোনাম। এখনই স্থানীয় নির্বাচন করা সম্ভব, জানালো সংস্কার কমিশন। ছাত্রদলের প্রতি যে আহ্বান জানালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন পুলিশকে কার্যকর করা যাচ্ছে না, বেরিয়ে এলো চাঞ্চল্যকর কারণ। এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে দেশে কার্যত কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠান নেই। এই মুহূর্তে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন একসঙ্গে করা সম্ভব। আগামী জুনের মধ্যে সব সমতল ও পাহাড়ের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে। শনিবার স্থানীয় সংস্কার কমিশনের প্রকাশিত প্রাথমিক রিপোর্টের সুপারিশে এসব কথা বলা হয়। সুপারিশে বলা হয়, বর্তমানে নতুন একটি স্বচ্ছ ক্যানভাসে নতুন ছবি আঁকা সম্ভব, নতুবা নির্বাচনের পূর্বে অনেক প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি নিয়ে আইনি জটিলতার উদ্ভব হতে পারে। স্থানীয় সরকার ব্যবস্থায় সংসদীয় পদ্ধতি চালু করার আলোচনা দীর্ঘদিন ধরে জনপরিসরে থাকলেও কোনো সুযোগ সৃষ্টি হয়নি। এখন সে সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী মার্চ এপ্রিল 2025-এর মধ্যে একটি অধ্যাদেশের মাধ্যমে 5টি প্রতিষ্ঠানের জন্য 2টি একীভূত স্থানীয় সরকার আইন প্রণয়ন করে আগামী জুন 2025-এর মধ্যে সব সমতল ও পাহাড়ের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে। প্রস্তাবিত স্থানীয় সরকার কমিশন এ বিষয়ে বিস্তারিত কাজ এপ্রিল এর আগে সমাপ্ত করতে পারে। তবে জাতীয় নির্বাচনের বিষয়ে সরকার, রাজনৈতিক দলসমূহ এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি ঐকমত্য প্রতিষ্ঠিত হলেই তা সম্ভবপর হবে। ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে দৈনিক সমকালে প্রকাশিত রিপোর্টের শিরোনাম, নেতৃত্ব নিয়ে বিরোধ কমলেও মেটেনি, দল হবে একটি। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পতন ঘটানো গণ অভ্যুত্থানের ছাত্রনেতাদের বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ কমলেও তা একেবারে শেষ হয়নি। এ বিরোধে নেতৃত্ব ঠিক করতে না পারায় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের দিনক্ষণ ঘোষণা আটকে রয়েছে। আগামী 26 ফেব্রুয়ারিকে দলের আত্মপ্রকাশের সম্ভাব্য সময় বলা হলেও তা 2-1 দিন পেছাতে পারে। তবে দল একটিই হবে বলছেন নেতারা। বিবদমান পক্ষগুলোর অংশীদারিত্ব নিশ্চিতে সব পক্ষকে কিভাবে শীর্ষ নেতৃত্বে আনা যায় তা ভাবা হচ্ছে। এজন্য পদের সংখ্যা বাড়ানোর চিন্তা রয়েছে। একজনের পরিবর্তে 3 পক্ষ থেকে 3 জনকে সদস্য সচিব করার প্রস্তাব রয়েছে। একাধিক মুখপাত্র এবং মুখ্য সংগঠক পদ তৈরির কথাও শোনা যাচ্ছে। জাতীয় নাগরিক কমিটি, জানাক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্য, ছাত্র নেতৃত্ব 4টি প্রধান বলয়ে বিভক্ত। একটি বলয়ে রয়েছেন গণতান্ত্রিক ছাত্রশক্তি থেকে আসা নেতারা, আরেকটিতে রয়েছেন ইসলামী ছাত্র শিবির এবং বিভিন্ন ইসলামী ছাত্র সংগঠনের সাবেক নেতারা। গণ অধিকার পরিষদ এবং বাম সংগঠন থেকে আসা নেতারা অপর 2 দল। আবার এই বলয়গুলোর মধ্যেও বিভক্তি রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন অনেকেই সংস্কারের কথা বলছেন, কিন্তু একমাত্র বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে 2.5 বছর আগে দেশ পুনর্গঠনের কথা বলেছে, 31 দফা ঘোষণা করেছে। বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ। তাই ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষেই সম্ভব। জনগণের ভোটে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে পুনর্গঠন করা হবে। শনিবার যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। তারেক রহমান বলেন, জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না। বিএনপি একমাত্র দল যেটি নিজ দলের দোষী নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। তিনি বলেন, বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই বিএনপির বিরুদ্ধে কারো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বিএনপি অন্যায়ের সঙ্গে আপোষ করে না। দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন দেওয়া জরুরি। জুলাই বিপ্লবের কৃতিত্ব নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি দেন তিনি।
পোস্টে তিনি ৭১-এর স্বাধীনতার মতো জুলাই বিপ্লবও একদিনে আসেনি বলে উল্লেখ করেছেন। পোস্টে মির্জা ফখরুল লেখেন, ১৯৭১ সালে স্বাধীন হওয়া একদিনে ঘটেনি। মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গিয়েছিল অথবা আহত হয়েছিল এবং অসংখ্য মানুষ আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছে। তাই আমরা এটি অর্জন করেছি। কৃতিত্ব সবার। হাসিনার পতন একদিনে ঘটেনি। এর পেছনে অনেক বছরের ত্যাগ ও সংগ্রাম আছে। হাজার হাজার মানুষ মারা গেছেন, আহত হয়েছেন, অপহৃত হয়েছেন মুক্তির জন্য। এর ফলস্বরূপ ২০২৪ সালে ৫ আগস্টে হাসিনা পালিয়ে গিয়েছিলেন। কৃতিত্ব সবার। ছাত্র, সাধারণ মানুষ, ডাক্তার, রিকশা চালক, বিক্রেতা, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, পেশাদার, প্রবাসীরা, আমাদের বিদেশি বন্ধু, শিশু, প্রতিরক্ষা কর্মকর্তাগণ এবং অবশ্যই রাজনীতিবিদরা। নিজের দলের অবস্থান নিয়ে ফখরুল লেখেন, আমরা বিএনপির নেতাকর্মীরা সবসময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণের সঙ্গে ছিলাম এবং থাকব। চলুন আমাদের এই ইতিহাসটি দৃঢ়তা, সততা এবং সত্যের সঙ্গে লিখি। এখন আমাদের দেশের পুনর্গঠনের দিকে মনোনিবেশ করি। সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ। বৈষম্য বিরোধী আন্দোলন ও শেখ হাসিনার সরকারের পতনের পেছনে মাস্টারমাইন্ড কে, তা নিয়ে সরগরম দেশের রাজনীতি। রাজনৈতিক দলগুলোর নেতাদের পাশাপাশি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নতুন নতুন আলোচনার জন্ম দিচ্ছেন আন্দোলনের সম্মুখ সারির ছাত্র সমন্বয়করাও। এবার বোমা ফাটালেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। শনিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে হান্নান মাসুদ বলেন, এই গেম কোত্থেকে চলতেছে আমরা ঠিকই বুঝি। ২রা আগস্ট যেখান থেকে গেম খেলতে গিয়ে ডাব্বা মারছেন, সেখান থেকেই নতুন গেমের উত্থান, লাভ নাই। তার সেই পোস্টে ৩ ঘন্টায় ৬,৫০০-এর বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্য করেছেন প্রায় ১,২০০ জনেরও বেশি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে সহিংসতার পথ ত্যাগ করে মেধা ও মননের রাজনীতি চর্চা করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসান এক বিজ্ঞপ্তি পাঠিয়ে এই আহ্বান জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা শাখা ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বি সিফাতের ওপর ছাত্রদল কর্তৃক হামলা হয়েছে। এই হামলার পর পুলিশের উপস্থিতিতে তার জেরাপূর্বক ভিডিও রেকর্ডিং এবং থানায় আটকে রেখে আইনি অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে। এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্যদিকে সংগঠনটি আশঙ্কা প্রকাশ করেছে, বর্তমানে দেশে বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর মধ্যে সহিংসতার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, যা ২০১৩ সালের গণ অভ্যুত্থান পূর্ব সময়ের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। গত কয়েকদিনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মারধরের ঘটনা ও সহিংসতার পুনরাবৃত্তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একসময় গণ অভ্যুত্থানের অন্যতম অংশীদার হলেও তাদের ইতিহাসে সহিংসতার অনেক প্রমাণ রয়েছে। এই কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদলকে সহিংসতা পরিহার করে মেধা ও মননের রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছে। সংগঠনটি দেশের সব ছাত্রদের সঙ্গে নিয়ে একত্রে গণ অভ্যুত্থানের প্রশ্ন পূরণের চেষ্টা চালানোর কথা উল্লেখ করেছে। এটি একটি আমব্রেলা সংগঠন হিসেবে কাজ করবে, যার মাধ্যমে সমাজের বিভিন্ন মত ও পথের ছাত্রদের একসাথে গণ অভ্যুত্থানের লক্ষ্যে কাজ করার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্র সংগঠনগুলোকে সহিংসতার পথ পরিহার করে ধৈর্যশীল আচরণ বজায় রাখতে হবে। তাছাড়া আহত ফজলে রাব্বি সিফাতের দ্রুত সুস্থতা কামনা করে তার বিচার নিশ্চিত করতে দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে এ বিষয়ে অগ্রগতি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম নিরলসভাবে কাজ করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহিংসতার রাজনীতি বন্ধ ও দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানায়। প্রতিদিনই সারা দেশে বিভিন্ন অপরাধ বাড়ছে, তবে এত পুলিশ থাকার পরও আইন শৃঙ্খলা পরিস্থিতির কেন এত অবনতি হচ্ছে সেটি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ আর প্রশ্নের শেষ নেই। বিশ্লেষকদের অনেকেই মনে করেন পেশাদার পুলিশিং হচ্ছে না বলেই এমনটি হচ্ছে। বিশেষ করে পুলিশ বাহিনীতে ঘাপটি মেরে থাকা গণ অভ্যুত্থান বিরোধী পুলিশ সদস্যদের গাফিলতির কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। তাদের মতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে এ বাহিনীতে নিয়োগের সময় একেবারে বেছে বেছে
আওয়ামীপন্থীদের চাকরি দেওয়া হয়েছে। এ কারণে ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপর সেসব দলীয় পুলিশ সদস্যের ভয়ঙ্কর রূপ দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। এ কারণে পুলিশ বাহিনীর বর্তমান আইজি সহ পুলিশের একটি অংশ শত চেষ্টা করেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। মূলত তৃতীয় পক্ষের ষড়যন্ত্রের কারণে পুলিশের অনেক সদস্য কৌশলে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। কেউ অফিসিয়ালি বিষয়টি স্বীকার না করলেও এটিই বাস্তবতা। সমাজ ও অপরাধ বিশ্লেষকরা বলছেন, অপরাধীরা এখন যতটা সক্রিয়, পুলিশ ততটা নিষ্ক্রিয়। পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে অপরাধ প্রবণতা দিন দিন বাড়ছে। তারা বলছেন, পুলিশ কেন সক্রিয় হতে পারছে না তা পুলিশকেই পরিষ্কার করে বলতে হবে। তাদের কোনো যৌক্তিক সমস্যা থাকলে তা সমাধান করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। সাবেক আইজিপি নুরুল হুদা বলেন, পুলিশের ওপর দিয়ে বড় একটা ধকল গেছে, যেটা এখনও তারা কাটিয়ে উঠতে পারছে না। তবে বাহিনীতে নানা কারণে কিছু লোকজন নিষ্ক্রিয় থাকতে পারে। তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেবেন ঊর্ধ্বতনরা। অপরাধ বাড়ার প্রসঙ্গে তিনি বলেন, দেশের জিনিসপত্রের দাম লাগামহীন। মানুষ অনেকটা অভাবের মধ্যে আছে। এই কারণে অনেকেই অপরাধে জড়াচ্ছে। ২৪-এর গণঅভ্যুত্থানে গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ফ্যাসিস্ট সরকারের দোসর হিসাবে চিহ্নিত পুলিশের অনেক শীর্ষ কর্মকর্তা সহ কয়েকশো পুলিশ পালিয়ে যায়। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পক্ষে ন্যাক্কারজনকভাবে ভূমিকা রাখায় সঙ্গত কারণে দেশ জুড়ে পুলিশও ছাত্র জনতার রোষানলে পড়ে। পুলিশের অনেক স্থাপনা ও যানবাহন আক্রান্ত হয়। ওই পরিস্থিতিতে কার্যত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে নানামুখী প্রচেষ্টা এখনও অব্যাহত আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য পুলিশকে সহায়তা করতে শুরু থেকে সেনাবাহিনীর সদস্যরা মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন। অপরাধী ধরতে চলছে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্ট। আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংয়ে পুলিশ সদর দপ্তরে চালু করা হয়েছে সেন্ট্রাল কমান্ড সেন্টার। এছাড়া নানান উদ্যোগ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, এমন পরিস্থিতির নেপথ্য কারণ পুলিশের নিষ্ক্রিয়তা। ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়াদের একটি বড় অংশ পুলিশ বাহিনীতে রয়েছে। এছাড়া ওই সময়ে সুবিধাভোগীদেরও একটি অংশ এখন ছদ্মবেশে সক্রিয়। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও শহীদুল হকের সময়ে নিয়োগ ও পদোন্নতি পাওয়া অনেক পুলিশ সদস্য এখনও নানা অপতৎপরতায় লিপ্ত, যে কারণে শত প্রচেষ্টায়ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনীর মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমাদের এই পারিপার্শ্বিক পরিস্থিতিতে আমরা অন্যের কোনো সফলতা দেখে উদ্বেগাকুল হয়ে যাই, তখন অন্যের পথ ধরেই চেষ্টা করতে থাকি। মানে আমি যদি কাক হই তাহলে ময়ূর সাজবার কৃত্রিম চেষ্টা করি। এটা একটা ভুল পদ্ধতি। আপনি যে অবস্থানে আছেন সেটি নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন এবং স্থিরভাবে এগিয়ে যাবার পথ খুঁজুন। কিন্তু অন্যের সফলতা দেখে আপনি যদি আপনার পথ পরিবর্তন করেন, কৌশল পরিবর্তন করেন বা লক্ষ্যই পরিবর্তন করে ফেলেন, তাহলে বরং আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং অন্যের সফলতা দেখে উদ্বেগ বা অস্থির চিত্ত হবার কোনো সুযোগ নেই। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। সিরি বিবাস নামে ইসরায়েলি নারীর মরদেহ নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে আবারও তীব্র যুদ্ধ বাঁধার শঙ্কা তৈরি হয়েছিল। গত বৃহস্পতিবার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ দখলদার ইসরায়েলকে 4 জনের মরদেহ ফেরত দেয়। তবে পরীক্ষা নিরীক্ষা শেষে ইসরায়েল জানায় 4 জনের মধ্যে 1 জনের মরদেহ তাদের জিম্মি সিরি বিবাসের নয়। এটি গাজার অজ্ঞাত কোনো এক নারীর মরদেহ। এই ভুল মরদেহ পাঠানো নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে হঠাৎ উত্তেজনা দেখা দিয়েছিল। এর মধ্যেই গতকাল শুক্রবার রাতে ইসরায়েলের আরেকটি মরদেহ পাঠায় হামাস। পরীক্ষা নিরীক্ষা করে জানা গেছে এটি সেই নিহত জিম্মি সিরি বিবাসের মরদেহ। মৃত এই ইসরায়েলি নারীর পরিবার বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে তারা বলেছে, ফরেনসিক ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা সিরি বিবাসের মরদেহটি শনাক্ত করেছেন। এর আগে বৃহস্পতিবার সিরি বিবাসের 2 শিশু সন্তান ও এক বৃদ্ধের মরদেহ ইসরায়েলে ফেরত পাঠানো হয়। তখনই ঘটে যায় এমন ভুল। সিরি বিবাসের জায়গায় হামাস আরেক নারীর মরদেহ পাঠিয়ে দেয়। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ নিয়ে হুমকি দেওয়ার পর হামাস একটি বিবৃতি দেয়। তারা জানায়, ইসরায়েলি বিমান হামলায় সিরি বিবাস ও তার 2 সন্তান নিহত হয়। ওই সময় সিরির মরদেহটি ছিন্ন ভিন্ন হয়ে যায়। এ কারণে ভুলক্রমে
ইসরায়েলের কাছে আরেকটি মরদেহ পাঠানো হয়েছে। বিবৃতিতে তারা এই বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখার প্রতিশ্রুতি দেয়। এরপরই শুক্রবার রাতে গাজার খান ইউনিসে রেড ক্রসকে খবর দেয় হামাস। ওই সময় তারা একটি মরদেহ তাদের হাতে তুলে দিয়ে জানায় এটি সিরি বিবাসের মরদেহ। পরবর্তীতে ইসরায়েলে নিয়ে পরীক্ষা করে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।